2025 সালের মার্কেট কাঁপানো ফ্ল্যাগশিপ ফোনটা এখন আমার হাতে। আইকিউ নিও 10টা গত 2 দিন আগেই কিন্তু মার্কেটে রিলিজ হয়েছে এবং এমকে মোবাইল পয়েন্ট এই গরম গরম মোবাইলটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এবং আজকে আপনাদেরকে নিয়ে এটাকে আনবক্সিং করব এবং আমার ফার্স্ট ইমপ্রেশন দিব যে এটার কি অবস্থা। কারণ এই ফোনটার মধ্যে 2024 সালে যে ফ্ল্যাগশিপ চিপ ছিল স্ন্যাপড্রাগন 8 Gen 3 সেই চিপটাই ব্যবহার করা হয়েছে। যেই চিপটা লাখ টাকার ফোনে ব্যবহার করা হতো সেই চিপটা এখন 47,000 টাকা দামের একটা ফোনে ব্যবহার করা হয়েছে এবং এইটার প্রাইস এখন 47 থেকে 48,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে 1-1.5 মাসের মধ্যে এটার প্রাইস কমে 40,000 টাকার মধ্যে চলে আসবে, তখন এটা একটা বেস্ট ডিল হবে। যারা গেমার রয়েছেন তাদের জন্য তো 24 সালে এটা একটা গরম জিনিস থাকছেই এবং 24 সাল পরে 25 সালেও আমার মনে হয় যে গেমারদের জন্য একটা বেস্ট ডিভাইস হতে পারে 40,000 টাকা প্রাইস রেঞ্জে। এত কথা না বলে চলুন এটাকে আনবক্স করি। তার আগে জানিয়ে নেই, আপনি যদি এই ধরনের কোনো নতুন ইউনিক ডিভাইস খুঁজে পেতে চান তাহলে আপনি এমকে মোবাইল পয়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ তারা কিন্তু ফোন রিলিজ হওয়ার সাথে সাথে আপনাদেরকে এনে দিতে পারবে। তাছাড়াও আপনি যদি কোনো ইউজড আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন নিতে চান তাহলে কিন্তু আপনি এমকে মোবাইল পয়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের ফিজিক্যাল শপ রয়েছে, তাছাড়াও আপনি চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন। এমকে মোবাইলের সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। এটার উপর একটা পলি লাগানো ছিল কিন্তু আমি এটা অলরেডি উঠাই ফেলছি। এখন আপনাদেরকে দেখাই যে এটার বক্সের ভিতর কি কি থাকছে। নতুন বক্স খোলার মজাটাই একটু আলাদা। এই হচ্ছে বক্সের উপরের অংশটা এবং প্রথম অবস্থায় আপনি ফোনটা পেয়ে যাবেন। এই হচ্ছে ফোন, এটা আমরা একটু পরে দেখাচ্ছি। তারপর একটা হার্ডবোর্ড থাকছে এবং সিম ইজেক্টর পিন, দেন থাকছে লেখাপড়ার জন্য কিছু কাগজপত্র যেগুলো কখনোই লাগে না, অ্যান্ড একটা ট্রান্সপারেন্ট সিলিকন কেস যেটা 2-4 দিন পরে হলুদ হয়ে যায়। তারপর পাচ্ছেন একটা 120 ওয়াটের ফাস্ট চার্জার। চিন্তা করেন যে বক্সের মধ্যে 120 ওয়াটের ফাস্ট চার্জার, যে জায়গায় এখন ফোনের বক্সের মধ্যে চার্জারই থাকে না। আর হচ্ছে USB C to C একটা কেবল, তাছাড়া আর কিছুই কিন্তু আর বক্সে থাকছে না। এই হচ্ছে আইকিউ নিও 10। এটাকে আমরা যদি একটু খুলি তাহলে বুঝতে পারবো যে এটার কি অবস্থা। এই হচ্ছে ডিভাইসটা এবং আমার কাছে প্রথম দেখাতেই অনেক বেশি সুন্দর লাগতেছে আর হাতে নিতেও ভালোই প্রিমিয়াম ফিল হচ্ছে। অবশ্যই এটাতে একটা প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং এর ফ্রেমটাও যদিও দেখা যায় যে অ্যালুমিনিয়ামের মতো, কিন্তু এর ফ্রেমটাও কিন্তু আমার মনে হচ্ছে প্লাস্টিকই থাকার কথা এবং হাতে নিতে মোটামুটি প্রিমিয়াম মনে হচ্ছে। আর যদি ডিজাইনটা দেখেন তাহলে কাইন্ড অফ আইকিউ নিও 9 যেটা ছিল লাস্ট ইয়ারের সেটার মতোই দেখতে, কিন্তু আইকিউ নিও 9 এর ক্যামেরা বাম্পগুলো দুইটা আলাদা আলাদা ছিল, বাট এখন কিন্তু দুইটাকে একটা বাম্পের মধ্যে করে দেওয়া হয়েছে এবং উপরে আর একটা প্রোটেক্টরের মতো কিছু একটা ইউজ করা হয়েছে। এটা লুকস আমার কাছে মনে হয় যে সবার কাছেই পছন্দ হওয়ার কথা, আমার কাছে পার্সোনালি ভালোই মনে হচ্ছে। তারপর যদি আপনি সামনের দিকে তাকান, এই দেখেন যে এটার ডিসপ্লের অবস্থা, চারপাশের বেজেলটা দেখেন যে কতটা সিমেট্রিক্যাল। কারণ 40,000 টাকা প্রাইস রেঞ্জের এত ভালো একটা এসওসি থাকার ফলেও এত ভালো একটা ডিসপ্লে কখনোই আমি আশা করি নাই। আইকিউ নিও 10 এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.78 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে, যেটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে আর এইটাতে থাকছে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট। তার মানে বুঝতেই পারতেছেন এটার মধ্যে উড়াধুরা গেমিং করা যাবে। তারপরে আমরা প্রসেসর নিয়ে একটু পরেই কথা বলতেছি। এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 4500 নিটস, যার কারণে আপনি যদি ডিরেক্ট সানলাইটে আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না এবং আমার কাছে ডিসপ্লেটা ইনিশিয়ালি খুবই ব্রাইট মনে হচ্ছে। এটাকে আমি এখন আউটডোরে ইউজ করে দেখি না যে আসলে আউটডোরে কতটুকু ভালো সাপোর্ট দিবে। আইকিউ নিও 10টাকে ফ্ল্যাগশিপ কিলার বলার অন্যতম কারণ হচ্ছে এটাতে থাকা প্রসেসর। এটার মধ্যে থাকছে 8 Gen 3 যে এসওসিটা রয়েছে সেইটা 2024 সাল কিন্তু আপনারা জানেন যে মার্কেট গরম রাখছিল এই চিপটাই, কিন্তু এখন যদিও স্ন্যাপড্রাগন এলিট যে চিপটা রয়েছে সেটা চলে আসছে। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে স্টেবল পারফরমেন্স দেওয়ার জন্য 8 Gen 3 একটা বেস্ট এসওসি, যেহেতু এটা এখন পর্যন্ত একটা ফ্ল্যাগশিপ এসওসি, যার কারণে এই এসওসির সাথে সফটওয়্যারগুলো খুব ভালোভাবেই কিন্তু অপটিমাইজ করা হয়েছে। যদিও কিনা এইটার সফটওয়্যার নিয়ে আমি এখনো কোনো ধরনের এক্সপিরিয়েন্স করে দেখি না যে এটাতে কতটুকু ভালো পারফরমেন্স দিচ্ছে, এটাতে কিরকম পারফরমেন্স পাওয়া যাচ্ছে, এটা নিয়ে আমরা ডিটেল ফুল রিভিউতে কথা বলবো। এই ডিভাইসটা থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র আইকিউ একটা ভালো প্রসেসর দিচ্ছে যে ব্যাপারটা এরকম না, এর পাশাপাশি এটার স্টোরেজ টাইপটাও কিন্তু অনেক ভালো ছিল। UFS 4.1 স্টোরেজ টাইপ থাকতেছে, যার কারণেও কিন্তু আপনি পারফরমেন্সটা আরো অনেক বেশি পাবেন। আর এটার কিন্তু দুইটা র্যাম ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে 12 GB এবং 16 GB। আপনার যদি মনে হয় যে 16 GB দরকার তাহলে আপনি 16 GBটাও কিন্তু নিতে পারবেন। আমার মনে হয় যে 12 GB মোর দেন এনাফ। আপনারা হয়তো সবাই জানেন যে গেমিং ডিভাইসগুলোর ক্যামেরা এতটাও ভালো হয়ে থাকে না এবং আইকিউ এর ক্যামেরার কথা যদি চিন্তা করেন তাহলে তারা কিন্তু এভারেজ মানের ক্যামেরাই দিয়ে থাকে, তারা মেইনলি পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিন্তু রিলিজ করে থাকে। সেম ভাবে কিন্তু এই ফোনটারও একই অবস্থা। এর মেইন লেন্সে কিন্তু একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এবং একটা আলট্রাওয়াইড থাকছে 8 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেলের ছবির কি অবস্থা সেটাও আমি জানি না, কারণ এটা দিয়ে আমি এখনো একটা ছবিও তুলি নাই। আমি একটু পরে কিছু ছবি তুলে আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিব, তাহলে আপনারা একটা আইডিয়া করতে পারবেন এটার কি অবস্থা। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যেটাও এভারেজ মানের একটা পারফরমেন্স দেওয়ার কথা। আমি স্যাম্পল দিয়ে দিচ্ছি, আই থিঙ্ক আপনারা আইডিয়া করে নিতে পারবেন। আর এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর সেলফি ক্যামেরা দিয়ে মাত্র 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা হচ্ছে এর সেলফি ক্যামেরার ভিডিও। সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনি 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন এন্ড ভিডিওর অবস্থা কি দেখতেই পারতেছেন। আমার কাছে ভিডিওটা এত বেশি ভালো মনে হয় না, 1080p ডিটেইল কম মনে হচ্ছে।
তো এরকম একটা রেজাল্ট পাবেন এর ফ্রন্ট ক্যামেরা থেকে। আর এটা হচ্ছে 8K ভিডিও, 8K তে আপনি সর্বোচ্চ 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এর 8K সাপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। যদি ফ্রন্ট ক্যামেরাতে এটা মানে 4K 30 fps ও থাকতো তাহলে একটা মাখন সেটআপ হতো। আর এর ক্যামেরা নিয়ে আমি আপনাদেরকে ইনডোরে বলেছিলাম যে ক্যামেরা নিয়ে খুব একটা আইডিয়া করতে পারি নাই, বাট ছবি তুলে দেখলাম যে এর মেইন ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালোই ছিল। এর পোর্ট্রেটগুলোতে দেখলাম যে একটু মানে সুন্দরই করে ফেলে, এরকম একটা অবস্থা। মানে ভিভোর ফোন থেকে যেরকম আমরা একটু সুন্দর ছবি পাই বা ফেসগুলোকে স্মুথ করে দেয়, এরকম কিছু কাজ করতেছিল। আমার মনে হয় যে একটা গেমিং ফোন থেকে যেরকম আউটপুট পাওয়ার কথা ছিল ঠিক সেরকমই পাবেন, এবং এর থেকে একটু বেশিও পেতে পারেন। এই ফোনটা যখন আপনি প্রথম অবস্থায় হাতে নেবেন এটা আপনার কাছে অনেক বেশি লাইট ওয়েট মনে হবে, পাতলা চিতলাই মনে হবে, কিন্তু এটার ভর কিন্তু মোটামুটি 200 গ্রামের মতো। 200 গ্রাম ওজন হওয়ার ফলে এতটা ওজন লাগতেছিল না কেন জানি, আমার কাছে মনে হচ্ছে যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি ভালো ছিল। আর এটার ভিতরে ব্যাটারি হিসেবে পাচ্ছেন আপনি 6100 mAh এর ব্যাটারি। বুঝতেই পারতেছেন যে এটার ব্যাটারি ব্যাকআপ কোন লেভেলের দিবে। আপনি যদি সারাদিনও এই ফোন দিয়ে গেমিং করেন আমার মনে হয় না যে এটার ব্যাটারি আপনি শেষ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি এই ডিভাইস কিনবেন কিনা। আমি বলবো যে আপনি যদি কিনতে চান এই ডিভাইস তাহলে আপনি আরও 1 মাস কিংবা 1.5 মাস ওয়েট করেন, এটার প্রাইস কমে কিন্তু 40-42 এরকম প্রাইস রেঞ্জে চলে আসবে, তখন একটা বেস্ট ডিল হতে পারে। আর যদি দেখি যে এই ভিডিওতে রেসপন্স ভালো তাহলেই হয়তো রিভিউ করা হবে, না হলে এই ডিভাইসটা এই পর্যন্তই আমি শেষ করে দিতে যাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।